আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দাদাজান, আপনি ঢাকায় কখন এলেন? তোয়েব মাওলানার নয়নদায় ছলছল হলো, কম্পিত কণ্ঠে শুধায়, আমাকে মাফ করে দাও শায়লাবু, আমার জন্য তুমি কষ্ট পাইতেছো খালি। শায়লা হতচকিত হলো, ক্লান্ত গলায় বলল, এসব কি বলছেন দাদাজান? আপনার কি দোষ? দোষ তো আমার কপালের। কপালকে দোষ দিতে নাই বউ, আল্লাহ নারাজ হন। সব আল্লাহর ফয়সালা বউ, আর আল্লাহ আমাদের ভালো চান, আমাদের বুঝতে দেরি হয়। শায়লা বিরক্ত হলো, এই মুহূর্তে নীতিকথা ভালো লাগছে না শুনতে। তোয়েব মাওলানা আরো কিছু বলতে চাইলেও পারল না। ডাক্তারের বারণ মনে করে চুপ করে গেল। পরের সময় সুযোগ বুঝে শায়লার সাথে কথা বলা যাবে। তোয়েব মাওলানা উঠে দাঁড়ালো। তুমি বিশ্রাম নাও বউ, শরীর ভালো হোক, অনেক কথা বলবো তোমার সাথে। শায়লা মাথা দোলায়। তোয়েব মাওলানা বেরিয়ে আসতেই রুবিনা ঢুকলো। মেয়ের মাথার কাছে বসে হাত বুলিয়ে দিতেই শায়লা চোখ খুলল। মা? রুবিনা জবাব দিল না, কেবল চুপ করে বসে রইল। মায়ের মলিন মুখ দেখে শায়লা স্ত্রীয়মান কণ্ঠে বলল, তুমি আমার উপর রাগ করছো তাই না মা? সত্যি বলছি মা, আমি জানি না কেন এমন করলাম। রুবিনা তবুও কথা বলল না মেয়ের সাথে। শায়লা স্যালাইন চলা হাত বাড়িয়ে মায়ের হাতে রাখলো। মা, ভুল করে ফেলেছি, মাফ করে দাও না। রুবিনা এবার নিজেকে সামলে নিতে না পেরে নিঃশব্দে চোখে জল ফেলল, দুর্বল গলায় বলল, তুই কি ভেবেছিলি শায়লা তুই মরে গেলে বেঁচে যাবি? মাকে তো একটু ভালোবাসিসনি তাই না? মাকে ভালোবাসলে এমন কাজ করার সাহস হতো না। তোদের মতো অকৃতজ্ঞ সন্তানের জন্য আমি জীবন ত্যাগ করলাম বলে আজ আমার সত্যিই কষ্ট হচ্ছে নিজের জন্য। শায়লার দু চোখ জলে টইটুম্বুর, ব্যথিত নয়নে বলল, এভাবে বলো না মা, আমি সত্যি বুঝতে পারিনি। রুবিনা চোখ মুছে ফেলল, নিজেকে শক্ত করে বলল, তোর সাহস কি করে হলো নিজের জীবন নেওয়ার? কারো কথা ভাবলি না একবারের জন্য? এত স্বার্থপরতা! শায়লা লজ্জা পেল ভারী। মায়ের চোখে চোখ রাখতে পারে না। অপরাধী মনে দংশন চলে বারবার। সত্যি বড্ড বোকার মতো কাজ করে ফেলেছে। সেই কত দূর থেকে দাদাজান আর মাকে ছুটে আসতে হয়েছে, কিন্তু সবকিছু ছাপিয়ে শায়লার মনের কোণে বারবার একজনের কথা মনে আসছে। মানুষটা কি তার খবর পেয়েছে? পেয়ে থাকলে একবার আসবে না? সত্যি সত্যি শায়লাকে সে ভুলে গেল? রুবিনা শায়লাকে দেখে দীর্ঘশ্বাস ফেলে। শায়লার গোপনে চোখ মোছা দেখে আন্দাজ করে নিয়েছে মেয়ের দু চোখ কাকে খুঁজছে, সেটাও খুব ভালোভাবে বুঝতে পারছে। রুবিনা মৃদুস্বরে ডাকলো, কাকে খুঁজছিস শায়লা? শায়লা বিব্রত হলো, উল্টো ঘুরতে চেয়ে হাতের কেলনাতে টান পড়ে আর্তনাদ করে উঠল। রুবিনা আবারও বলল, আওয়াজটা কি শরীরের ব্যথায় এলো না মনের ব্যথায়? শালা তুই কি রিদওয়ানকে খুঁজছিস? শায়লা জবাব দিল না, কেবল নজর লুকিয়ে নিল। রুবিনা অসহায় চোখে মেয়েকে দেখে মৃদুস্বরে বলল, যা নিজের সেটাকে এভাবে হেলায় ধরে রাখতে নেই শায়লা, তাহলে সেটা অন্য কারো হয়ে যায়। তুইও মায়ের মতো ভুল করে ফেলছিস শায়লা। শায়লা চমকে উঠল, প্রশ্ন নিয়ে মায়ের চোখে চোখ রাখে। সে চোখে অনেক না বলা কথা। যে জিনিস পাহারা দিয়ে নিজের করে রাখতে হয় সে জিনিস আমার চাই না মা। মেয়েরা নাকি তাদের বাবার মতো কাউকে জীবনসঙ্গী হিসেবে চায়, অথচ আমি সব সময় চেয়েছি বাবার মতো কেউ না আসুক আমার জীবনে। যে পুরুষ স্ত্রীর বিশ্বাস আর ভরসা নষ্ট করে সেই পুরুষ আর যাই হোক ভালো মানুষ নয়। শায়লার কথায় রুবিনা বাখারা হলো। এরকমটা তো সেও ভাবতো একসময়। তারপর ভাবনার গতি পাল্টে গেল। কেন পাল্টে গেল ভাবনার গতি? অনেক ভেবে ভেবে রুবিনা বুঝেছে একটি স্থায়ী আবাসের বড্ড প্রয়োজন ছিল রুবিনার। ছোটবেলায় মা মারা গেল, সৎমার সংসারে অনাদর না হলেও আদর ছিল না। হেলায় বেড়ে ওঠা লতার মতোই বড় হয়েছে সে। ইন্টার অবধি পড়ে তারপর বিয়ে। শ্বশুর শাশুড়ি পেয়ে যেন বাবা মা পেল রুবিনা। তারা তাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে। পড়ালেখা খুব পছন্দের কিছু ছিল না রুবিনার। ঘরের কাজের সর্বগুণে গুণান্বিত ছিল, তাই দিয়ে শ্বশুর শাশুড়ি সকলের মন জয় করেছে। স্বামী কি অসুখী ছিল তার সাথে? সত্যি বলতে কোনোদিন তা মনে হয়নি। একটা বোকামি করেছিল রুবিনা, শ্বশুরবাড়ির সংসার আগলে বসেছিল। অথচ তার উচিত ছিল স্বামীর সাথে তার কর্মস্থলে যাওয়া, একান্ত নিজের একটা সংসার গড়ে তোলা। বাবা মায়ের আদর ভালোবাসা শ্বশুর শাশুড়ির কাছ থেকে পেয়ে সে উচিত কাজটা করতে ভুলে গেছিল। আবার মাঝে মাঝে ভাবে, গিয়েই বা কি হতো? স্বামীকে তো সে আঁচলে বেঁধে রাখতে পারত না। যারা দেখতে নারী তার চলন বাঁকা,
যার মন থেকে উঠে যাওয়া কপালে লেখা থাকে তার জন্য জান দিলেও তাকে ধরে রাখা যাবে না। দ্বিমুখী ভাবনায় রুবিনার প্রায় রাত নির্ঘুম কাটে। রুবিনা দীর্ঘশ্বাস ফেলে শায়লার দিকে তাকালো। তাহলে রিদওয়ানের জন্য কেন কষ্ট পাচ্ছিস? শায়লা অন্যমনস্ক হলো। কিছু কিছু প্রশ্নের উত্তর বড্ড জটিল। জটিলতা তৈরি করে বোকা মন। সে মনের তল খুঁজে পাওয়া দুষ্কর। মন কখন কিভাবে কেন ভাবে কেউ আজ অবধি কেউ জানেনি। মনের উপর নিয়ন্ত্রণ থাকলে শায়লা কখনোই এমন বোকামি করত না। সে বরং রেদনের নতজানু হওয়ার অপেক্ষায় প্রহর গুনত। 2 বছর আগে রেদন তার সাথে যে অন্যায়টা করেছিল সেটার জন্য রেদনকে গিল্টি ফিল করে। শায়লার বড্ড জানতে মন চায়। রেদন বলেছিল শায়লা না ডাকলে সামনে আসবে না, অথচ নিজের কর্মের জন্য সে আজ অবধি একবারও অনুতপ্ত হয়নি। হলে নিশ্চয়ই শায়লার কাছে মাপ চাইতো। তাতে তাদের সম্পর্কে 2 বছরের দূরত্ব আসতো না কখনোই। তাহলে সেদিন কেন গেছিলি? সব ভুলে কেন গেছিলি ওর কাছে? শায়লা নিজেই নিজেকে প্রশ্ন ছুড়ে দিল। সন্তোষজনক উত্তর পেল না। শায়লার হাসপাস লাগে সবকিছু। এই হাসপাতালের বেড, ব্যথাযুক্ত 2 হাত, এই শুয়ে থাকা, সবকিছু অসহ্য লাগে। নিজের ঘরটাকে ভীষণ মিস করছে। পুকুর পাড়টাকে মনে পড়ছে, যেখানে অসংখ্য মন খারাপের বিকেল কেটেছে। ক্লান্ত শায়লা চোখ বুজে ফিরে গেল তার গ্রামের বাড়িতে। মা, আমি আসবো? পুরুষালী কণ্ঠ কানে যেতে চমকে চোখ খুলল শায়লা। ঠিক তখনই 4 চোখের মিলন হলো। কিছু মুহূর্তের জন্য পৃথিবীটা থমকে গেল মনে হয়। দুজনাই দুজনকে দেখছে নির্নিমেষ। শায়লা ফিসফিসিয়ে বলল, আপনি জাননি? রেদন সে কথা শুনল কিনা বোঝা গেল না। সে নিঃশব্দে ভেতরে এলো। শায়লার জ্ঞান ফেরার খবর পেলেও মুখোমুখি হওয়ার সাহস হচ্ছিল না। ওকে দেখে রুবিনা আস্তে করে উঠে দাঁড়ালো। রেদনকে কিছুটা স্বস্তিও পেল। অনেক কটু কথাও বলে ফেলেছে ছেলেটাকে। ভেবেছিলেন আর বুঝে আসবে না। এখন থেকে কিছুটা খারাপ লাগলো। তখন ওভাবে না বললেও হয়তো চলতো। রুবিনা কোমল গলায় ডাকলো, এসো রিদওয়ান, বসো ওর কাছে, আমি বাইরে যাচ্ছি। রুবিনা চলে গেল। রেদনের অস্বস্তি হচ্ছে। বহুদিন পরে শায়লার মুখোমুখি হয়ে সহজ হতে পারে না। মন চাচ্ছে শায়লাকে বুকে জড়িয়ে ধরতে, 1000টা চুমো এঁকে দিতে ওর মুখে। কিন্তু মন চাইলেও তেমন কিছু করা যাবে না। সে জানে এই মেয়েটা হয়তো কোনোদিন তার মনের আবেগগুলো ঠিকঠাক বুঝবে না। তার ইচ্ছে অনিচ্ছার মূল্য হয়তো কোনোদিন পাবে না। তবুও কেন যে অবুঝ মেয়েটাকে এত ভালো লাগে তার। নিজের মন খারাপ ভাবটা দূরে ঠেলে সে চেয়ার টেনে বসলো। স্যালাইনটা চেক করলো অযথায়। হাতটা দেখে বলল, খুব ব্যথা করছে কি? জমা অভিমান সমুদ্রের ঢেউয়ের মতো আশ্রে পড়ে বুকে। শায়লার গলায় সে অভিমানের রেশ। ব্যথা করলে কার কি? কেউ কবে আমার কথা ভেবেছে? হৃদয়ন বিব্রত হলো। কথাগুলো যে তাকে উদ্দেশ্য করে বলা, এতে কোনো সন্দেহ নেই। অপরাধবোধ মাথা চাড়া দিল। মাথা নিচু করে মৃদুস্বরে নিজের অপরাধ মেনে নিল। তোমার কাছে এলে কি করবো আর কি করবো না সেটাই বুঝতে পারি না শায়লা। সবগুলোই ফেলি। যা করা উচিত না তা করে ফেলি, আর যা করা উচিত তা করতে দ্বিধা হয়। আই এম সরি শায়লা, আমার খুব ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। শায়লা বিদ্রুপের হাসি হাসলো। তা কোন ভুলের জন্য মাফ চাইলেন? আপনার তো ভুলের শেষ নেই। হৃদন ভুরু কুচকে তাকিয়ে রইল শায়লার দিকে। কিছুটা সময় পার হলো এভাবেই। তারপর বলল, আমার উচিত ছিল ইউকে যাওয়ার ব্যাপারটা তোমাকে নিজ মুখে জানানো। তুমি আমার স্ত্রী, অধিকার আছে আমার জানার। আমারই ভুল ছিল। শায়লা চুপ করে গেল। অনেক অনেক কিছু বলতে মন চাইলো, ইচ্ছে করলো না। বরং চুপচাপ রেদনকে দেখতে ভালো লাগছে। মাঝে মাঝে আর চোখে তাকিয়ে দেখছে রেদনকে। হুট করে প্রশ্ন করলো, আপনি যাবেন না? এখানে এসে বসে আছেন যে? আমার জন্য আপনার যাওয়া ক্যান্সেল হলো বুঝি, নাকি পিছিয়েছেন? রেদন সে কথা জবাব না দিয়ে বলল, আমি ডাক্তারের সাথে কথা বলেছি, চাইলে বাড়ি যেতে পারবো আমরা। আমি নওগাঁ যাব। মায়ের কাছে থাকলে ভালো লাগবে আমার। কিছুদিন গ্রামে থাকতে মন চাইছে আমার। এখন কিছুদিন ঢাকায় থাকতে হবে আমার সাথে, আমার বাসায়। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তোমার ঘাটা একটু শুকাতে হবে, তারপর আমি তোমাকে নিয়ে যাব গ্রামে। শায়লা কিছু না বলে তাকিয়ে রইল। অবাক হচ্ছে ভেতরে ভেতরে। রেদনের অধিকার নিয়ে কথা বলায় এই ছেলেটা কখন কি করে কিছু বোঝে না। শায়লা দুর্বল গলায় বলল, আমি আপনাদের বাড়ি যাব না। কেন? আমার মায়ের জন্য? শায়লা চমকে তাকায়। রেদন ওকে দেখছে এক দৃষ্টিতে। শায়লাকে তাকাতে দেখে হাসলো। ভয় নেই, 3-4 দিন থাকবো আমরা, তারপর নওগাঁ ফিরে যাব। আর আমি সব সময় থাকবো তোমার সাথে। মা উল্টাপাল্টা কিচ্ছু বলতে পারবে না তোমাকে। আপনার মা উল্টাপাল্টা বকে, আপনি বুঝলেন কি করে? রেদন দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল, এসব নিয়ে পরে কথা বলবো শায়লা, একটু রেস্ট নাও এখন। বেশি কথা বলা ঠিক হবে না তোমার। আমি যাচ্ছি এখন। ডাক্তারের সাথে কথা বলে দেখি তোমাকে আজই বাসায় নেওয়া যায় কিনা। শায়লা কেন যেন রেদনের কথাটা মেনে নিয়ে চুপচাপ চোখ বুঝল। অনেক কথা বলাই ক্লান্তি ভর করেছে শরীরে। চোখ
বোঝার সাথে সাথেই ঘুমের দেশে তলিয়ে গেল। রেদন আর ওয়াহেদের জোড়াজড়িতে শায়লা ওর দাদা আর মাকে রেদনদের বাড়িতে আসতেই হলো। রেদনের কথা, এই মুহূর্তে শায়লাকে ছেড়ে কোথাও যাওয়া চলবে না। আবার শায়লাকে নিয়ে অতদূর জার্নি করার উপায় নেই বলে বাধ্য এদের মেনে নিতে হলো। রুবিনার বড্ড অস্বস্তি হচ্ছে। বাড়ির বাইরে একদিনও কোথাও থাকেনি, কদিন হাসপাতালে ছিল। মেয়ের টেনশনে এত কিছু বোঝেনি। এখন মেয়ের শ্বশুরবাড়ি এসে কেমন অদ্ভুত লাগছে। যাকে ওদের পছন্দ না করলেও ওয়াহেদ আর হৃদয়নের কারণে হাসি মুখে কথা বলল। তবে পল্লবী আর মালিহা বেশ আন্তরিক আচরণ করলো। শায়লার জায়গা হয়েছে রেদনের ঘরে। রুবিনা আর তোয়াব মাওলানার জন্য আলাদা গেস্ট রুম দেখিয়ে দিল ওরা। শায়লার দুহাত দিয়ে কিছু করার উপায় নেই। হাসপাতালে নার্স ছিল, এখন ঘরে এসে বিপদে পড়ল। খাওয়া, বাথরুম সব কাজে মাকে ডাকতে হচ্ছে। রাতে রুবিনা ওকে খাইয়ে দাইয়ে ওষুধ দিয়ে ঘুমাতে গেল। রেদন সারাদিন ইচ্ছে করে রুমে আসেনি। এখন রুমে ফিরে দেখলো শায়লা বসে আছে বিছানায়। রেদনকে দেখে অস্বস্তি বোধ হলো তার। একা একাই শোয়ার চেষ্টা করলো। ফলাফল 2 হাতের কবজিতে ভীষণ টান পড়ল। ব্যথায় মুখ চোখ কুচকে গেল শায়লায়। আর্তনাদ বেরিয়ে এলো হঠাৎ। রেদন সবটা দেখলো দাঁড়িয়ে থেকে। চরম মেজাজ খারাপ হচ্ছে মেয়েটার উপর। এখন হয়তো জেদ মেয়েটার, ওর কাছ থেকে কোনো হেল্প নেবে না ভেবে এসব করছে। রেদন নিজেকে শান্ত করে এগিয়ে গেল। শায়লাকে ধরে রেখে মাথার বালিশ ঠিক করে জায়গায় শুয়ে দিয়ে ওর মুখের উপর হলো। নিজের উপর অত্যাচার কেন করছো শায়লা? আমাকে ডাকা যেত না? সবসময় এত জেদ ভালো লাগে না শায়লা। জেদ ভালো কিছু বয়ে আনে না, এটা কি এখনো বোঝনি? আর কত? শায়লা নীরব রইল। রেদনের এত কাছে আসাটা ঠিক হজম হচ্ছে না ওর। মুখটা ধুকভুক করছে অকারণ। সে চোখ বুজে ঠোঁট চেপে ধরে রেদনের বকা হজম করল। কাঠের পুতুলের মতো বিছানায় সেটে আছে। রেদন ওকে দেখে হতাশ হলো। এই মেয়ে কখনো ঠিক হওয়ার নয়, সবসময় নিজের মতো থাকবে এটাই পণ করেছে। রেদন সরে এসে মোলায়েম গলায় বলল। শায়লা তবুও নীরব রইল। রেদন বাতি নিভিয়ে শুয়ে পড়ল ওর পাশে। 2 দিনের দৌড়ঝাঁপে শরীর অসাড় হয়ে আছে। বিছানায় গায়েলাতেই শরীর ভেঙে এলো। অল্প সময়ের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। ভোরে রেদনের ঘুম ভেঙেছে শায়লার ডাকে। মৃদুস্বরে শায়লা অনেকক্ষণ ধরে ডাকছে তাকে। রেদন ধরফড়িয়ে উঠে বসল। হাত বাড়িয়ে বাতি চেলে উদ্বিগ্ন গলায় জানতে চাইল। কি হয়েছে? ব্যথা করছে? কোথায় ব্যথা করছে? শায়লা মাথা নাড়ল মৃদুস্বরে, বলল, মাকে একটু ডেকে দিতে হবে। রেদনের ভুরু কুঁচকে গেল। কেন? কি দরকার? এত সকালে মাকে ডাকতে হবে কেন? আমাকে বলো। শায়লা ভারী বিপদে পড়ল। একে তো রেদনের সাথে তার সখ্যতা নেই, তার উপর এতদিনের দূরত্ব। সাহায্য চাইতেও কেমন যেন আনইজি লাগে। সারা রাত বাথরুমের চাপ আটকে রেখে এখন আর সম্ভব হচ্ছে না। কিন্তু রেদনের উপর চেঁচাতেও মন সায় দিল না। শায়লার নীরবতায় রেদন বিরক্ত হলো। চুপ করে গেলে কেন? কি হয়েছে বলবে তো? কথা না বাড়িয়ে মাকে ডেকে দিন প্লিজ। শায়লা মুখ গোছ করে বলল। বাধ্য হয়ে রেদন রুবিনাকে ডেকে আনলো। শায়লা মাকে সাথে নিয়ে রুমের সাথে লাগোয়া বাথরুমে গেল। শায়লাকে বিছানায় দিয়ে রুবিনা চলে যেতে রেদন চাপা রাগ ছাড়ল। এইটুকু কাজের জন্য মাকে ডাকার কি প্রয়োজন ছিল শায়লা? আমাকে বললেই হতো। শায়লা এবার মুখ ঝামটা দিল। না, হতো না। শুধু শুধু আপনার কোনো ফেভার আমি চাই না। যথেষ্ট ফেভার করেছেন আপনি। শায়লার ধমক খেয়ে রেদন চুপসে গেল। শ্রিয়মান গলায় বলল, আমি সরি বলেছি তো শায়লা। কেন সবকিছু এমন জিয়ে রাখো বলো তো? শায়লা জবাব দিল না। রেদন এগিয়ে এসে শায়লার পাশে বসতেই শায়লা পিছিয়ে গেল। রেদনের চোখে লাগলো ব্যাপারটা। সে হিসিয়ে বলে ফেলল, এভাবে পেছাচ্ছ কেন? আমি বাঘ না ভাল্লুক? আর তুমি কি সামহাও আমাকে বিশ্বাস করতে পারছো না? শায়লা তেরছাভাবে জবাব দিল। বিশ্বাস না করাটাই কি স্বাভাবিক না? অপমানে লাল হলো রেদন। মাথা চুল টেনে ধরে জলদ গম্ভীর কণ্ঠে বলল, গত 2 বছরের বেশি সময় তোমাকে একবারও বিরক্ত করিনি। এমন ইনসিডেন্ট না ঘটলে হয়তো আরো 2 বছর আমাকে দেখতে না। তবুও এমন অভিযোগ তুললে কি করে? সামান্য একবারের ঘটনা নিয়ে আমাকে এভাবে জাজ করছো? শায়লা ঠোঁট বাঁকিয়ে হাসল। সামান্য একবার? ব্যাপারটা আপনার কাছে সামান্য লাগছে? আমার কাছে করা আপনার সব আচরণ সামান্য? প্রথমে যাচ্ছে তাই আচরণ করে কাছে টানবেন, তারপর না বলে কয়ে বিদেশে প্রাক্তনের কাছে যাবেন, এই সবই সামান্য? রাগের মাথায় নিজের মনের পুষে রাখা রাগের পুরোটাই ঢেলে দিল রেদনের উপর। রেদন হাত মুঠো করে আছে। ভুরু দুটো কুচকে তাকিয়ে দেখছে শায়লাকে, যেন বোঝার চেষ্টা করছে ওর মনের অভিসন্ধি। শায়লার কথা শেষ হতেই শ্বাস ফেলে রেদন। তোমার রাগটা আসলে কিসে? আমি এতদিন যোগাযোগ করিনি এই জন্য, নাকি তোমায় না বলে চলে যাচ্ছিলাম এই জন্য? কিন্তু এসব কেন তোমার কাছে ম্যাটার করবে? তুমি তো কখনোই বিয়েটা ঠিকঠাক মানতে চাওনি। বলো চেয়েছো। শায়লা চুপ করে গেল।
রেদন নিজেকে শান্ত করতে বারবার ঘন ঘন শ্বাস টানল। তুমি বিয়ে মানছো না, আমাকে মানছো না, অথচ ঠিকই আমার উপর অভিমান করে নিজের জান বকশে দিতে যাচ্ছিলে। কি আজব বলো তো। শায়লা প্রতিবাদ করল। মোটেও আপনার জন্য জান বকশে দিইনি, আমার ঠেকা পড়েনি আপনার জন্য এত কিছু করতে। রেদন এবার হাসলো ঠোঁট টিপে। আচ্ছা, তাহলে হাত দুটো কাটলে কি দুঃখে? আমার সাথে দেখা করতে এসেছিলে, সেজুতির কথা শুনে কেন থাকলে না? কষ্ট লেগেছিল? কেন কষ্ট লেগেছিল? তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে সেজুতি এলো না গেল তাতে কি আসে যায়? শায়লার চেহারায় কাঠিন্যতা ছেয়ে গেল। আমার মধ্যে ভালোবাসা থাকুক আর না থাকুক, তাই বলে আপনি আমার সাথে বিট্রে করবেন? এই অধিকার কে দিল আপনাকে? আপনার দাদা যান? রেদন রেগে গেল। খবরদার, দাদাজানকে এসবে টানবে না। মানুষটা এখন দুনিয়াতে নেই। কেন টানবো না? দাদা যান নিশ্চয়ই আপনাকে বলেনি বউয়ের অনুমতি ছাড়া তাকে ছুতে কিংবা বউ ফেলে আগের প্রেমিকার কাছে যেতে। কিন্তু আপনি তো সব করেছেন। বিয়েটা এতটা ছেলে খেলা আপনার কাছে, তাহলে সম্পর্কটা কন্টিনিউ কেন করলেন? রেদন মাথা চেপে ধরে বসলো। শায়লার উল্টোপাল্টা কথায় মাথাটা বনবন করছে। সে কি করে এই মেয়েকে বোঝাবে ভেবে পাচ্ছে না। রেদনকে চুপ থাকতে দেখে শায়লার সাহস পেল যেন। এখন কথা নেই কেন মুখে? রেদন লাল চোখে তাকাতে শায়লা ভরকে গেল, বার কয়েক ঢোক গিলল। রেদনের এমন লোক দেখে অভ্যস্ত নয় সে। রেদন হয়তো শায়লার ভয় পাওয়াটা বুঝল, তাই ওর দিকে একদৃষ্টিতে থেকে কৌতুকপূর্ব কণ্ঠে বলল, নিজেই বলছো প্রাক্তন, আবার নিজের অজান্তেই সেই প্রাক্তনকে হিংসে করছো। আসলে তুমি কি করছো, কি করতে চাইছো না নিজেই বুঝতে পারছো না। আই থিঙ্ক তোমার একটা সাইকোলজিস্টের সাহায্য লাগবে। মোটেও কারো সাহায্য লাগবে না আমার, পাগল নই আমি। আমি তো তোমাকে পাগল বলিনি শায়লা। তুমি শিক্ষিত মেয়ে, পড়ালেখা করছো, কিন্তু করণীয় আর বর্জনীয় বুঝতে পারো না। অবশ্যই তোমার অন্য কারো সাহায্য দরকার। আচমকা শায়লা শান্ত হয়ে গেল। রেদন যা বলল মাথায় ঘুরছে। ভাবনার জগৎ থেকে টের পেল না রেদন ওর খানিকটা কাছে এসে বসেছে। কদিনের অসুস্থতার ওর এলোমেলো রুক্ষ চুলগুলোর কিছু অংশ কপালের উপর এসে পড়েছে। রেদন যত্ন নিয়ে সেগুলো কানের পাশে গুজে দিতেই শায়লার সম্বিত ফিরল। সে হসকে বালিশের উপর পড়তেই যাবে, রেদন ওকে ধরল শক্ত হাতে। দুহাতে কোমর পেঁচিয়ে ধরে ওকে কাছে টানল আচমকা। নিজের আচরণে নিজেই চমকে গেল রেদন। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে শায়লা চোখে চোখ রাখল। আমি তোমার কে শায়লা? শায়লা আমতা আমতা করে। রেদন বলল, আমি তোমার স্বামী হই শায়লা। স্বামী স্ত্রীর সম্পর্ককে একই সাথে পৃথিবীর সবচেয়ে কাছের বা দূরের সম্পর্ক বলা যায়। স্বামী স্ত্রী দুজন দুজনকে বুঝলে সবচেয়ে কাছের, আর যদি না বুঝে তাহলে দূরের। তুমি কি চাও আমরা কেমন স্বামী স্ত্রী হব? শায়লা জবাব দিল না। ওর গা ঘামছে। বহুদিন পরে রেদনের স্পর্শ পেয়ে শরীর কাঁপছে না চাইতেও। শায়লার কপালে আর নাকে ঘামের চিহ্ন দেখে রেদন হাসল। এক হাত দিয়ে নাকটা ঘষে দিয়ে ফিসফিস করল, কথা দিয়েছিলাম তুমি না চাইলে তোমার কাছে আসবো না, কিন্তু কথা রাখতে পারলাম না বলে সরি। তবে এর বেশি কিছু করব না। তুমি না বললে একটা চুমুও দেব না, প্রমিস। বলেই সরে গেল শায়লার কাছ থেকে। রুবিনার বড্ড অস্বস্তি লাগে শায়লার শ্বশুর বাড়িতে। 3 দিনেই হাঁপিয়ে উঠেছে। কোনো কাজ করার নেই। বাড়ির বাকি 2 বউ চাকরি করে। তারা সকালে নাস্তা করে বেরিয়ে পড়ে। রান্নার লোক আছে, তারাই রান্না করে, জাকিয়া শুধু বলে টলে দেয়। বাড়িতে সকাল থেকে রাত অবধি কাজ করে যাওয়া রুবিনার সারাদিন সময় কাটাতে কষ্ট হয়। তাছাড়া জাকিয়া কথাটা তেমন বলে না তার সাথে। পল্লবীটা থাকলে তাও সময় ভালো কাটে। রুবিনা ভাবছে রেদনকে বললে টিকিট কেটে দিতে। শায়লার কাজ রেদনই সামলে নিচ্ছে, তাহলে এখানে শুধু শুধু পড়ে থাকা কেন? ভাবনার মাঝেই জাকিয়া এসে বসল তার সামনে। 2 কাপ চা রেখে বলল, আমি জানি আপনার চা খাওয়ার অভ্যেস নেই, তবুও নিয়ে এলাম। দুজন চা খেতে খেতে একটু গল্প করি, কি বলেন? রুবিনা সতর্ক হলো। যতই ঘরের কোণে থাকুক না কেন, মানুষ চেনার ক্ষমতা আছে তার। জাকিয়া শুধু শুধু গল্প করার মানুষ না, এটা ভালোই বুঝেছে কয়দিনে। সে জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল, করেন আপা, কি গল্প করতে চান? জাকিয়া চায়ে চুমুক দিয়ে জানতে চাইল। শায়লার বাবার সাথে আপনার? জাকিয়াকে কথা শেষ করতে দেয় না রুবিনা। তালাক হয়েছে? আমি নিবেদন করছিলাম, যে মানুষ বিশ্বাস ভঙ্গ করে তার সাথে সম্পর্ক রাখতে চাই না। জাকিয়া হাসল। তাহলে সেই মানুষের বাবা মায়ের সাথে থাকছেন যে, ব্যাপারটা কেমন হয়ে যায় না? রুবিনা ঘাবড়ে না গিয়ে পাল্টা হাসল। আমি তো থাকতে চাই না আপা। বাবা জোর করে রাখছে। সে তার ছেলের সাথে সম্পর্ক ত্যাগ করে আমাকে মেয়ে বানায় রাখছে।
জমি জামাও লিখে দিছে আমার নামে, যদিও সেসব কিছুই আমার চাই না। আমার মেয়েরা আমার সম্পদ। এরপর দুজনের মধ্যে নীরবতা। জাকিয়া হুট করে বলে উঠল, রিদওয়ান কি পাগলামি করছো বলো তো? ও ইউকেতে এমডি করার সুযোগ পেয়েছে, এখন বাসায় বসে বউ সেবা করছে, সেই সুযোগ হেলায় নষ্ট করছো? এসব সুযোগ কি বারবার আসে বলো তো আপা? ছেলেটা আমার দিন দুনিয়া ভুলে যে কি করছে আমি নিজেই জানি না। একটা ডিগ্রি না থাকলে কি ডাক্তারের কোনো ভ্যালু আছে? আপা একটু বোঝান না ওকে। রুবিনা বুঝলো আলোচনা কোন দিকে গড়াচ্ছে। সে বলল, এখানে না হলে অন্য কোথাও যাবে। আপাতত বউয়ের কাছে থাকাও গুরুত্বপূর্ণ আপা। আর ওসব ডিগ্রি দিয়ে কি হবে আপা? ভালো মানুষ না হলে ডিগ্রির কোনো দাম নাই। রুবিনার কথা তিতা করল্লার মতো লাগলো জাকিয়ার কাছে। গিলতে না পেরে উগলে দিল অন্যভাবে। আপা, আপনার মেয়েটার মাথায় মনে হয় সমস্যা আছে, তাই না? সব কিছুতেই কেমন ওভার রিয়াক্ট করে। বাবা ছাড়া বড় হয়েছে তো। তাছাড়া যারা আত্মহত্যা করতে চায় তাদের তো মানসিক সমস্যা থাকেই না, এমন সজ্ঞানে নিজের জ্ঞান দিতে চায়। আহারে আমার আদরের রিদওয়ান, কেবলই বউ যে পেল। জাকিয়ার হাহাকারে রুবিনার মেজাজ ঊর্ধ্বমুখী। সে দাঁড়িয়ে গেল। আপা, আমার শায়লা একদম সুস্থ মানুষ, তবে বুঝতে পারতেছি ওকে কে পাগল বানানোর চেষ্টা করতেছে। জাকিয়া চোখ উল্টে বলল, এসব কি বলেন আপা? কে ওকে পাগল বানাবে? আপা, আপনি যা চান তা কোনোদিন হবে না। দুইজন মুরব্বী মানুষের ইচ্ছা কখনো ব্যর্থ হবে না। বলেই ছুটে গেল তোয়েব মাওলানার রুমের দিকে। এবারই তার থাকা যাবে না, কিছুতেই না। মা আসবো? রেদনকে দরজায় রেখে রুবিনা চায়নামাজ গুছিয়ে বিছানায় উঠে বসল। আসো, কি হয়েছে? শায়লা ডাকে আমাকে। না মা, আমি এলাম, একটু কথা বলার ছিল। রেদন সামনে চেয়ার টেনে বসল। রুবিনা নীরবে রেদনকে দেখল। মা, এখন পর্যন্ত কোনো কাজ আপনাদের না জানিয়ে করিনি, হোক সেটা ভালো কি মন্দ। আজও একটা বিষয় অনুমতি চাইতে এলাম। রুবিনা এবার লজ্জা পেল। শালার হাসপাতালে থাকার সময় রেদনকে খুব কথা শুনিয়েছিলেন। ছেলেটা তাতে দুঃখ পেয়েছিল সন্দেহ নেই। সে কিছুটা লাজুক হয়ে বলল, তোমাকে অনেক কড়া কথা শুনাইছি রিদওয়ান, তুমি কিছু মনে কইরো না। আমার তখন মাথা ঠিক ছিল না। রেদন মাথা নাড়ে। আপনি ভুল কিছু বলেননি মা, আমার ভুল ছিল, না হলে এমন কিছু ঘটতো না। তবে শায়লার ব্যাপারে আমি এখন দ্বিধায় ভুগি মা। কোনটা আমি বুঝতে পারি না। ওকে জোর করলে ওর ভালো লাগে না, জোর না করলে ভালো লাগে না। ওর মনে কি চলে তা বুঝতে আমি অপারগ। ওর জন্য দূরে রইলাম, তাতে ওর কতটুকু ভালো হলো তা তো দেখতেই পাচ্ছি। আবার কাছে যেতে চাইলে ওর পছন্দ হচ্ছে না। এভাবে তো সংসার হবে না মা। আমি আর কতদিন ধৈর্য ধরবো? রুবিনার চেহারা মলিন হলো। বুকটা দুরু দুরু করছে। কি বলতে চাইছে রেদন? প্রশ্নবোধক চাহনি দিতেই রেদন বলল, ও আমাদের কাউকে মনের কথা খুলে বলে না। ও কি চায়, মনে কি চলছে, তাই আমি ভাবছিলাম ওকে একজন সাইকোলজিস্ট দেখাবো। ওর মনের রোগটা কি সেটা জানা জরুরি মা। আমি চাই শায়লা স্বাভাবিক মেয়েদের মতো জীবনযাপন করুক। রুবিনা সায় জানিয়ে মাথা নাড়ে। তুমি ডাক্তার মানুষ, ওর জন্য যেটা ভালো সেটাই করো। কিন্তু বাবা, একটা অনুরোধ, আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও। শায়লার জন্য তো তুমিই আছো, আমার থেকে কি কাজ বলো? সত্যি বলতে এভাবে কাজ ছাড়া বসে থেকে আমাদের অভ্যেস নেই। আর ওদিকে মাও একা আছে বাড়িতে। রেদন মানা করল না। আজ রাতের টিকিট করে দিচ্ছি, তাহলে শায়লা কদিন থাকুক আমার সাথে। যেহেতু বাইরে যাওয়া হলো না, আমার চাকরিতে জয়েন করতে হবে। ভাবছি শায়লাকে আমার সাথে নিয়ে যাবো এবার। কিছুদিন কাছে রেখে দেখি ওর কি মনোভাব। রেদনের কথা শুনে সত্যি খুশি হলো রুবিনা। দূরে থেকে যখন এমন হাল, তখন কাছে থাকাই ভালো। এটাই ভালো হবে। আমার মনে হয় এ বাড়িতে না থেকে তোমার চাকরির জায়গায় গেলে ভালো হবে। দুজন একসাথে থাকলে শায়লার অবিশ্বাস্য আর দ্বিধাটাও কেটে যাবে। মেয়েটা মুখে কিছু না বললেও একটু বুঝি ও তোমাকে অপছন্দ করে না। রেদন ক্ষণকাল থমকায়। সত্যি কি শায়লা তাকে পছন্দ করে? কখনো স্বাভাবিক মেয়েদের মতো ভালোবাসার কথা বলবে কি? রুবিনা ডাকল, তোমার অতীত কেউ থেকে থাকলে তার কথাও বলে দিও। তোমার প্রতি বিশ্বাস জাগিয়ে তোলার দায়িত্ব তোমারই রিদওয়ান। আর একটা কথা কি জানো, স্বামী স্ত্রীর মধ্যে আড়াল রাখতে নেই, তাতে তৃতীয় পক্ষ সুযোগ নেয়। সেই সুযোগ আর কাউকে দিও না।
রেদন একটু অবাক হলেও চুপচাপ শুনল, তারপর মাথা দুলিয়ে বেরিয়ে এলো। ডাক্তার মাহিমা মনোয়ার দেখতে অনেকটা স্পেনের রানী সোফিয়ার মতো, ফর্সা নিটল ত্বক, মুক্তার মতো ঝকঝকে দাঁত, নিখুঁত খাড়া নাক, সিল্কি ঢেউ খেলানো চুলগুলো ঘাড়ের খানিকটা নিচ পর্যন্ত দুলছে। শায়লা মুগ্ধ হয়ে দেখছে সামনে বসে থাকা নারীটিকে। মানুষটা নিবৃষ্ট মনে ফোনে কথা বলছে। কথা বলা শেষ করে ফোন কেটে শায়লার দিকে তাকিয়ে হাসল মাহিমা। হ্যালো শায়লা, কেমন আছো? শায়লা মাথা নাড়ে। মাহিমা হাসল। কথা কম বলো। শায়লা আবারও মাথা নাড়ে। চা নাকি কফি? কফি। ছোট্ট করে উত্তর দেয় শায়লা। নিজের অ্যাসিস্ট্যান্টকে ডেকে 2 কাপ কফির কথা বলে চেয়ার হেলান দিয়ে শায়লার দিকে তাকালো। চা কফির মধ্যে একটা মিল আছে, সেটা কি বলো তো? শায়লা ভুরু কুচকে তাকায়, ভাবছে চা আর কফির মধ্যে অমিল কি আছে, দুটোই তো একই জিনিস। শায়লা বিড়বিড় করল, দুটোতেই ক্যাফেন আছে, আর দুটোই নিদ্রাহীনদের সঙ্গী। ক্যাফেইনের পরিমাণের হেরফের ছাড়া খুব একটা পার্থক্য নেই। মাহিমা হেসে দিল। চমৎকার, তোমার বুদ্ধিমত্তার লেভেল দারুণ। এখন বলো তো, এই সিলি প্রশ্নটা আমি কেন করলাম? আমার বুদ্ধি যাচাই করার জন্য না, এটা নিশ্চিত। মাহিমা উচ্চস্বরে হাসল। সৌন্দর্যের সাথে বুদ্ধিমত্তা খুব চমৎকার কম্বিনেশন এবং রেয়ার, এটা জানো? তোমাকে দেখে মনে হচ্ছে আমি আমার নিজেকে আয়নায় দেখছি। তোমার বয়সে তোমার মতোই ছিলাম আমি। শায়লা কিছুটা চমকালো, নিজের কাটা হাতের দিকে তাকিয়ে থাকলো। মাহিমা মৃদুস্বরে বলল, একটা ঘটনা বলি, শোনো। আমি একজনকে খুব পছন্দ করতাম, খুব মানে খুব পাগলামি পর্যায়ের। কিন্তু আমি ইন্ট্রোভার্ট আর জেদি স্বভাবের ছিলাম বলে স্বীকার করতাম না। এটাই আমার স্বভাব ছিল। আমার মন চাইতো একটা, অথচ কাজ করতাম তার উল্টা। ভাবতাম মনের কথা বলে ফেলে কারো কাছে পাত্তা পাবো না। আসলে নানির বাড়ি থাকতাম, মা স্কুলে চাকরি করে আমাদের দেখভাল করেছে। বুঝতেই পারছো কেমন ভাসমান জীবন ছিল। তাই সহজে মনের কথা প্রকাশ করতাম না। তো সে একদিন জানালো আমাকে পছন্দ করে। আমি আমার স্বভাব মতো তার পছন্দের কথা জেনে তাকে অবজ্ঞা করে দূরে ঠেলে দিলাম। মানুষটা কষ্ট পেল। অপমানের বদলা নিতে পরে আমারই সমবয়সী খালাতো বোনকে বিয়ে করলে আমি বুঝলাম ভুল করে ফেলেছি। তার প্রতি ভালোবাসাটা টের পেলাম তখন। ভীষণ কষ্ট পেয়ে আত্মহত্যার চেষ্টা করি। মা ভয় পেয়ে আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিলেন পড়াশোনা করতে। শায়লা মৃদুস্বরে বলল, আপনার বাবা কি? বাবা মারা গেছিলেন ছোটবেলায়। ও, তারপর কি হলো? আপনি আর বিয়ে করেননি? করিনি, আবার এক পাগলের পাল্লায় পড়লাম যে আমার ঠিক বিপরীত ছিল। এই যে আমি আজ মনোবিজ্ঞানী হয়ে মানুষের প্রবলেম শুনছি, সলভ করছি, এইসব তার কৃতিত্ব। সে আমাকে বকবক করা শিখিয়েছে ভালোবাসার মানুষকে সম্মান দিতে হয়। সে বাবা মা ভাই বোন যেই হোক না কেন, মনের কথা বলতে জানতে হয়। না হলে জীবন থেকে একসময় পছন্দের মানুষগুলো হারিয়ে যাবে একে একে। তাদের সাথে আমাদের মধুর স্মৃতি জমবে না, যেটা আমাদের অবসরের সঙ্গী হবে। যে স্মৃতি মনে করে ঠোঁটের কোণে হাসি ফুটবে। আমাদের এই ছোট্ট জীবনে মানুষকে ক্ষমা করতে জানতে হয়। মাফ করলে মনে শান্তি মিলবে। শায়লা কথা শেষ করে না। মাহিমার চেহারা কিছুটা স্ত্রীয়মান হলো। শায়লা আর মাহিমা দুজনে নীরব রইল। মাহিমা শায়লার দিকে তাকিয়ে থেকে অবাক হয়ে ভাবছে, কেন এই অল্প বয়সী মেয়েটাকে পেয়ে নিজের অতীত স্মৃতি রোমন্থন করলো। হয়তো মেয়েটার মাঝে নিজেকে দেখে পেয়েছে বলে। উত্তরটা পেয়ে তার মন কিছুটা শান্ত হলো। রিকশায় বসে বারবার আর চোখে শায়লাকে দেখছে রেদওয়ান। অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে মনোবিজ্ঞানের চেম্বার অবধি আনতে পেরেছে। এখন এতটা চুপচাপ দেখে ভয় লাগছে। মেয়েটার রাগ করলো নাকি? রেদওয়ান বারবার খুক খুক করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। শায়লা মুগ্ধ নয়নে আশেপাশে তাকিয়ে দেখছিল। বিরক্ত হয়ে বলল, সমস্যাটা কি আপনার? যা বলতে চাইছেন বলে ফেলুন, এমন খুকখু করছেন কেন? না মানে কিছু খাবে? অনেকক্ষণ হলো, বাড়ির বাইরে কিছু খাবে? ফুচকা খাবো, ওই যে ওখানে দেখা যাচ্ছে ফুচকাওয়ালা। রেদওয়ান মাথা চুলকায়। এখন এই অবস্থায় এসব বাইরে খাবার খাওয়া ঠিক হবে? একটু সুস্থ হয়ে নিয়ে যেও না হয় খেলে। আজই খাবো, কাল বাঁচি কিনা তার তো ঠিক নেই কোনো। রেদওয়ান রেগে গেল। বাঁচবে না মানে? আবার উল্টাপাল্টা কিছু করার প্ল্যান আছে? এবার যদি এমন কিছু করো তবে তোমার হাত দুটোই কেটে দেব। না থাকবে হাত, না থাকবে হাত কাটার ইচ্ছে। শায়লা ফিক করে হেসে দিল। তাই করবেন, এটাই ভালো হবে। তোমার কথা কিছু বলো, শুধু আমার কথা শুনলে হবে? শায়লা হাসলো, মিষ্টি করে হাসলো। আপনাকে কি নামে ডাকবো? মাহিমা শায়লার দিকে তাকালো। কলম হাতে বার কয়েক প্যাডের উপর ঠক ঠক করলো। কলম রেখে চায়ে চুমুক দিয়ে বলল, তোমার কি আমার নাম ধরে ডাকতে ইচ্ছে করছে? শায়লা প্রথমে অবাক হলো,
তারপর মাথা দুলিয়ে লাজুক হাসল। আপনি বুঝলেন কি করে? মাহিনা রহস্যময় হাসল। তুমি আমাকে যে নামে ইচ্ছে ডাকতে পারো, বন্ধু বলে কথা। শায়লা এবার প্রাণ খুলে হাসল। মাহিমা মুগ্ধ হয়ে ওকে দেখছিল। এই মেয়েটার হাসি কি দারুণ, অথচ সে সবসময় নিজেকে খোলসে আবৃত করে রাখে। শায়লা হাসি থামিয়ে মাহিমার দিকে তাকিয়ে বলল, জীবনে প্রথমবার কেউ আমায় বন্ধু বলে স্বীকার করলো। মাহিমা অবাক হলো। তার মানে কি তোমার কোনো বন্ধু নেই? এটা সম্ভব? শায়লার হাসি গায়েব হলো। ঠিক তা না, সেরকম করে কারোর সাথে মেশাও হয়ে ওঠেনি, কারো খুব ঘনিষ্ঠ হতে পারিনি আমি। কেন? তোমার গোপনীয়তা জেনে ফেলার ভয় কাজ করে? শায়লা মাথা দোলায়। আমার ভয় লাগে কেউ আমার সবটা জেনে গেলে আর আমার সাথে মিশবে না। এ ভয়ে নিজেই নিজেকে গুটিয়ে রেখেছি আজীবন। মাহিমা মাথা ছাকালো। তোমার ধারণা অমূলক নয় শায়লা, আমাদের স্বভাবই এমন। মানুষের দুর্বলতা জেনে গেলে আমরা সেই দুর্বলতায় আঘাত করে মজা পাই। তবে কি জানো, এতে একদিকে ভালোই হয়। এমন স্বভাবের মানুষ তো কারো আপন হতে পারে না। যারা এমন করে তাদের সহজে চিনে জীবন থেকে বাদ দেয়া যায়, আলাদা করে খোঁজার কষ্ট করতে হয় না। আচ্ছা বলো, তোমার ছোটবেলা কেমন কেটেছে? শায়লা চোখ বুজে ভাবল কিছুক্ষণ, তারপর বলল, বাবা বিয়ে করার আগ পর্যন্ত খুব ভালোই কেটেছে। প্রতি বৃহস্পতিবার রাতে বাবা বাড়ি আসতো। সেই উপলক্ষে বাড়িতে একটা ঈদ আনন্দ আসতো। মা, দাদা, দাদি, আমরা সবাই বাবার জন্য অপেক্ষা করে থাকতাম। শুক্রবার করে বাবা রোগী দেখতেন ফ্রিতে। আমি তখন বাবার কম্পাউন্ডার বনে যেতাম। বাবা আমাকে বলল, তুই হবি আমার যোগ্য উত্তরসূরি, ডক্টর হতে হবে তোকে। আমিও স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। মাহিমার চোখ ছোট ছোট হলো। বাবার ওপর রাগ করেই তুমি ডাক্তারি পড়োনি? আই থিঙ্ক ডাক্তার হলে তুমি ভালো করতে। এখন মনে হচ্ছে আমার দ্বারা ডাক্তারি পড়া সম্ভব হতো না। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। কেন এমন মনে হলো? আমার ধৈর্য দেখেছেন? কোনো বিষয় নিজের মন মতো না হলেই আমি উল্টাপাল্টা কাজ করে ফেলি। সেখানে ডাক্তারির মতো ধৈর্যের কাজ আমাকে মানায় না। তারপর কি হলো বলো? তোমার বাবার বিয়ে করার কোনো বিশেষ কারণ ছিল? তোমার মা কেমন ছিলেন? স্বামীর প্রতি উদাসীন? শায়লার চেহারায় খানিকটা কঠোরতা এলো। সত্যি বলতে বাবা মায়ের সম্পর্কটা অনেকটা মণিবৃত্তের মতো ছিল। মা সংসার অন্তঃপ্রাণ মানুষ, পরিবারের সবাইকে নিয়ে মিলে মিশে থেকেছেন সে। বাবা এলে বাবার মতো করে চলতে চেয়েছেন। কখনো দেখিনি বাবার মতের বাইরে কিছু করেছেন। তাদের এইজ গ্যাপ, পড়ালেখার গ্যাপটা হয়তো এখানে বেশি ভূমিকা রেখেছে। বাবার একটা আলাদা জীবন ছিল, যে জীবনে আমরা একটা ক্ষুদ্র অংশ হিসেবে থেকে গিয়েছিলাম। এখন যখন দেখি স্বামী স্ত্রী একসাথে থাকছে, মিলেমিশে সংসার সাজাচ্ছে, তখন বুঝতে পারি মায়ের সাথে বাবার আসলে কখনো সংসার করাই হয়নি। বাবা হয়তো সেভাবে চানওনি সংসার করতে, চাইলে তিনি আমাদের নিজের সাথে নিয়ে রাখতেন। মাহিমা কিছু সময়ের জন্য অন্যমনস্ক হলো, তারপর বলল, তাহলে বাবার প্রতি ঘৃণাটা এলো কেন? এখানে তার দোষ কি? আরেকটা বিয়ে? শায়লা করুণ হাসি দিল। শুরুতে বুঝিনি জানেন, আমার মা অনেক দুঃখী মানুষ ছিলেন। ছোটবেলায় মা বাবার আদর ভালোবাসা পাননি। দাদা দাদি আদর করতেন বলে তাদের মাথায় তুলে রাখতেন। মানলাম মা বাবার মতো শিক্ষিত না, কিন্তু বাবা চাইলে মাকে নিজের সমপর্যায়ে যোগ্য বানাতে পারতেন। মায়ের সেই সামর্থ্য ছিল, কিন্তু বাবা কখনো তেমন চেষ্টা করেনি। উনি বরং সব দায়িত্ব মায়ের উপর চাপিয়ে দিয়ে নিজে একটা নিশ্চিত সুখের জীবন কাটিয়েছেন। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার 3 ফুপু তাদের বাচ্চা সহ সব ঝামেলা আমার মায়ের সামলেছে। দাদা দাদি তো আছেই, কোনোদিন মাকে এসব নিয়ে উচ্চবাচ্চ করতে দেখিনি। বাবা মেহমানের মতো আসতেন, 2 দিন থাকতেন, তারপর আবার চলে যেতেন। এত কিছু করার পরেও সেই মানুষটা যখন আমার মায়ের জায়গায় আরেকজনকে দিয়েছে, তাকে আর ভালোবাসা কি যায়? থেমে দম নিল শায়লা, তারপর বলল, আমার মাঝে মাঝে মায়ের উপর খুব রাগ লাগে জানেন। বাবা এত বড় অন্যায় করলো, অথচ আজ পর্যন্ত তাকে বাবাকে নিয়ে কোনো আক্ষেপ করতে শুনিনি। না বাবার দোষ বলে আর না কোনো গুণ। মাহিমা ঠোঁটের কোণে হাসি ফুটল। তুমি এখনো বোঝোনি বোকামে। তোমার মা ভীষণ আত্মমর্যাদা সম্পন্ন মহিলা। উনি তোমার বাবাকে নিজের জীবন থেকে এভাবে বাদ দিয়েছে যেভাবে আমরা গা থেকে ময়লা ঝেড়ে ফেলি। সে মুখে বলে না কিছু, কিছু ঘৃণা অন্তরে লালন করে। তার প্রতিবাদ করার ভাষাটা একটু আলাদা। শায়লা চমকে উঠল, নীরব থেকে ভাবল কিছু সময়, ভেবে দেখলো মাহিমা কথা ভুলো না। মা আসলেও এরকমই, কোনোদিন সজ্ঞানে বাবাকে নিয়ে কোনো মন্তব্য করে না, বাবা সম্পর্কিত কোনো ব্যাপারে কোনো মতামত দেয় না। তোমার বাবার স্বভাবের মতো মানুষরা আসলে খুব স্বার্থপর টাইপ হয়। এরা সবার কাছ থেকে নীরবে সুবিধা আদায় করে গা বাঁচিয়ে চলা মানুষ। কিন্তু রিদওয়ানকে তোমার অপছন্দ কেন?
শুধু ডাক্তার বলে, নাকি ও তোমার বাবার মতো দায়িত্ব এড়িয়ে চলে? শায়লা জবাব খুঁজে পেল না। রেদন দায়িত্ব এড়িয়ে চলে এটা বললে মিথ্যে বলা হবে। শায়লা মৃদুস্বরে বলল, আসলে আমার ইচ্ছে ছিল জীবনে কিছু একটা করার। বিয়ে নিয়ে ভাবার আগে বিয়ে দিয়ে দিল দাদাজান। তার উপর সে আবার ডক্টর। মন থেকে সাড়া পাচ্ছিলাম না কোনো। নারী পুরুষের সম্পর্ক, ভালোবাসা, রোমান্টিকতা এসব নিয়ে ভাবার আগ্রহ ছিল না আমার। পুরুষ মানুষের প্রতি একটা ঘৃণা জন্মে গিয়েছিল। তাই রেদওয়ানের প্রতি কোনো আকর্ষণ তৈরি হচ্ছিল না। ধীরে ধীরে তারই প্রচেষ্টায় যতটুকু হলো সেটাও কর্পূরের মতো উবে যেতে সময় নেয়নি ওনার কিছু আচরণে। শায়লার গালে লালচে আভা দেখে মাহিমা মুস্কি হাসল। সে তোমাকে ফিজিক্যালি অ্যাবিউজ করেছে তাই? বিস্ময়ের লাজে শায়লা আদমরা হওয়ার জোগাড়। ফিসফিসিয়ে শুধায়, আপনি জানেন কি করে? তোমাকে একটা চমকে ওঠার মতো নিউজ দেই। রিদওয়ান অনেকদিন আমার কাছে থেরাপি নিয়েছে, সেই মেডিকেলে পড়ার শুরু থেকে। সে শুধু ভালো ছাত্রই না, একজন ভালো মানুষও বটে। অনেকদিন ধরে চিনি ওকে। প্রচণ্ড দায়িত্বশীল একজন মানুষ রিদওয়ান। আমি বলতে বাধ্য হচ্ছি, ইউ আর লাকি শায়লা। পৃথিবীর অন্যতম ভালো একজন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছো তুমি। শায়লা বিস্ময়ে বিমূঢ় হয়ে বলল। ও আপনার কাছে আসে? মাহিমা মাথা নাড়ে, কোমল গলায় বলল, একটা ব্যাপার কি জানো, কাউকে প্রচণ্ড রকম ভালোবেসে ফেললে তাকে শারীরিকভাবে কাছে যাওয়াটাই স্বাভাবিক। সেখানে তুমি রিদওয়ানের বউ, তোমাকে কাছে টানায় আমি কোনো দোষ খুঁজে পাচ্ছি না। 1-1.5 বছর পরেও ওর প্রতি তোমার আগ্রহ আসেনি, এটা শুনলেও একটু ইওয়ার্ড লাগে, বুঝলে? তাছাড়া একজন পুরুষের পক্ষে সারা জীবন বইয়ের থেকে দূরে থাকা সম্ভব না বোকামি। আরেকটা ব্যাপার কি জানো, তোমার সাথে জোরাজুরি করে সে খুব বেশি মর্মাহত ছিল। নিজেকে নিয়ে গিল্টি ফিলিংটা ওকে শেষ করে দিচ্ছিল তিলে তিলে। অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে ঠিক রাস্তায় এনেছি। শায়লা চোখ গোল করে বলল, ও আপনাকে বলেছিল এসব? বলতে চাইনি, মন থেকে কথা টেনে বের করতে হয়েছে। তুমি কি জানো, এই যে তোমার এডুকেশনাল পেজটা তত্তর করে বেড়েছে, এতেও কতটুকু অবদান? ও সবসময় বলে তুমি নিজের পায়ে যত দ্রুত দাঁড়াবে তত দ্রুত ওর জীবনে ফিরবে। আমার লাইফ পার্টনার হিসেবে রিদওয়ানকে দ্বিতীয় পুরুষ হিসেবে পেলাম, যে নিজের পার্টনারের ব্যাপারে যত্নশীল। ও একটা হীরকখণ্ড শায়লা, ওকে হেলায় হারিয়ে ফেলো না। সময় থাকতে আগলে নাও বন্ধু। আমি হরফ করে বলতে পারি, তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ হবে। কাল থেকে শায়লা ভীষণ গম্ভীর হয়ে আছে। গতকাল শায়লার 3 নম্বর সেশন গেল। মাহিমা ম্যাডামের সাথে কি এমন কথা হলো যে শায়লা চুপ হয়ে গেল? কাল থেকে বিষয়টা ভাবাচ্ছে রেদনকে। আজ নিজের কর্মস্থল টাঙ্গাইলে জয়েন করবে রেদন। বিদায় নিতে মায়ের কাছে এলো সে। মা, যাচ্ছি আমি, সময় পেলেই চলে আসবো। যা খুশি কর। কি যে পেয়েছিস ওই মেয়ের মধ্যে কিছুই বুঝি না। জেনে বুঝে নিজের ক্যারিয়ার নষ্ট করছিস। রেদন রেগে গেল। মা প্লিজ, বারবার শায়লাকে নিয়ে আমার কথা কেন বলো? তুমি ওকে মেনে নাও, যত তাড়াতাড়ি মেনে নেবে তত ভালো। ভেবে নাও এটা তোমার ভুল শুধরে নেওয়ার একটা উপায়। ওয়াহেদ তখন শায়লাকে নিয়ে ঘরে ঢুকলো। কোন ভুলের কথা বলছিস রিদওয়ান? রেদন চমকে উঠল। এই যে দেশের বাইরে এমডি করতে যাওয়া, ভাবছি দেশের পোস্ট গ্রাজুয়েশন করব। এটাই ভালো হবে। কি শায়লা মামুনি ঠিক কিনা বলো? শায়লা চুপ করে রইল। ওয়াহেদ বলল, আমি ঠিক করেছি শায়লার ইয়ার ফাইনাল হওয়ার পর তোমাদের জন্য একটা রিসেপশন পার্টি অ্যারেঞ্জ করব। ছোট বৌমাকে আনুষ্ঠানিকভাবে সবার সাথে পরিচয় করিয়ে দেব। রেদন কিছু না বলে শায়লার দিকে তাকালো। ও মাথা নিচু করে আছে। রেদন উঠল। আমরা আসি বাবা, এখন বের না হলে যেতে যেতে সন্ধ্যা হবে। যাও, শায়লার খেয়াল রাখো। রেদন রুম থেকে বেরোবে তখন শায়লা জাকিয়াকে মৃদুস্বরে বলল, আন্টি আসছি। জাকিয়া চুপ করে রইল। ওয়াহেদ তার হয়ে জবাব দিল। ওরা টাঙ্গাইল এলো বিকেলে। সরকারি হাসপাতালের কাছাকাছি একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে রেদন। দোতলায় বেশ খোলামেলা 2 বেডরুমের ফ্ল্যাট। বাড়ির দুপাশ দিয়ে রাস্তা, আরেক পাশে পুকুর। শায়লার বেশ পছন্দ হলো বাড়িটা। অনেকটা তাদের নওগাঁর আদল আছে। শায়লা ঘুরে ঘুরে দেখছে বাড়িটা। পুরো বাড়ি প্রায় ফাঁকা বলা যায়। এক রুমে শুধু একটা বড় সাইজের খাট, ড্রেসিং টেবিল আর আলমারি আছে। রেদন ওকে দেখে বলল, আপাতত এটুকু অ্যারেঞ্জ করতে পেরেছি, বাকিটা আস্তে আস্তে কিনে নেব দুজন মিলে। আমাদের সংসার আমরা ধীরে ধীরে সাজাবো। সমস্যা হবে তোমার? আমাদের সংসার কথাটা কানে লাগলো শায়লার। কেন যেন ভীষণ ভালো লাগছে ওর। ওরও একটা সংসার হবে, এমনটা কি ভেবেছিল কখনো? অজান্তে একটা ভালো লাগার অনুভূতি হৃদয়ে নাড়া দিয়ে গেল। তবুও রেদনের কথার উত্তরে কথা বলল না। রেদন এবার বিরক্ত হলো। তোমার কি হয়েছে বলো তো? কাল থেকে দেখছি কথা বলছো না আমার সাথে। আবার কি করলাম সেটা তো বলবে। কিছু না করেও অনেক কিছু করে ফেলেন আপনি। যাই হোক, আপাতত পেটে ছুঁচো দৌড়াচ্ছে, তাই কথা পরে বলবো। আগে খেয়ে নিই, চলুন। রেদন কিছু বলতে যেয়ে সামলে নিল নিজেকে। কিন্তু ডাইনিং এ তো নেই, আপাতত খাবার বিছানায় আনো। কাল বা পরশুর মধ্যে একটা ডাইনিং টেবিল কিনে ফেলবো।
শায়লা মাথা নেড়ে চলে যাচ্ছিল, রেদন পিছু ডাকলো। তোমার একা একা এত কিছু করার দরকার নেই, আমি হেল্প করছি, চলো। আমি পারবো, রান্না তো আর করতে হবে না, শুধু ভাবির দেয়া খাবারগুলো সাজানো। রেদন মেনে নিল। নিজে ওই ফাঁকে গোসল সেরে নিল। এসে দেখে শায়লা খাবার লাগিয়ে ফেলেছে। শায়লা ফ্রেশ হয়ে বসেছিল, ওকে দেখে খাবার বেড়ে দিল। খেতে খেতে রেদন বলল, এখানে সন্ধ্যার পরপরই রাত নেমে যায়, আর কারেন্টের সমস্যা আছে, তোমার একটু সমস্যা হতে পারে। আমি এখানে থাকবোই বা কয়দিন? আমাকে তো ঢাকাতেই ফিরতে হবে, পড়ালেখা শেষ হলে ভিন্ন কথা। খেতে খেতে থেমে গেল রেদন। শায়লাকে দেখলো মন দিয়ে। মেয়েটা বেশ স্বাভাবিকভাবেই কথাগুলো বলেছে। রেদন বলল, যদি যেতে না দেই তোমাকে তো একা ছাড়তে পারবো না, এখন কি না কি করবে। এত চিন্তা থাকলে আমার দেখা করতে আসার কথা শুনে একটা ফোন দিতে পারতেন। সেজন্য সরি বলেছি তো, আর কতবার বলবে একই কথা। যতদিন বেঁচে থাকবো এই সুযোগ আমি ছাড়বো কেন? আপনাকে জব্দ করার মোক্ষম হাতিয়ার পেয়েছি। শায়লার কথায় হা করে তাকালো রেদন। কি নির্বিকারভাবে বলছে মেয়েটা। এই মেয়েকে যতটা সহজ মনে হতো ততটা নয়, ভীষণ দুষ্টু বুদ্ধি রাখে মাথায়। রেদন রাগে দাঁত কিরমির করে বিড়বিড় করলো, দাদু আমাকে ফাঁসিয়ে দিয়ে গেছে এক চন্ডালুনির সাথে। একে ঝালহীন কাঁচা লঙ্কা ভেবে ভুল করেছিলাম, এখন দেখছি একেবারে ধানি লঙ্কা। রাতে শুতে শুতে 11 বাজলেও মনে হচ্ছিল নিশুতি রাত। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। এত সকালে দুজনের কারোরই ঘুমের অভ্যাস নেই। রেদন শায়লার পাশে শুয়ে মোবাইল কোরাল করছিল। দুজনের মাঝে দুহাত দূরত্ব। শায়লার দুহাতের কবজিতে চাপ লাগলে ব্যথা করে বলে দীর্ঘ সময় মোবাইল দেখার অবস্থা নেই। বিরক্ত শায়লা শুয়ে থেকে কেবল এপাশ ওপাশ করছে। রেদনকে আর চোখে দেখলো কয়েকবার। রেদন একসময় ফোন বন্ধ করে শায়লার দিকে ফিরে বলল, কিছু বলবে? এরকম নড়াচড়া করছো কেন? সমস্যা হচ্ছে কোনো? আধারে দেখা গেল না বলে রক্ষা। শায়লা থতমত খেয়ে চুপসে গিয়ে মিনমিন করল, কিছু না, ঘুম আসছে না তাই। রেদন কিছুক্ষণ চুপ থেকে কৌতুকপূর্ণ গলায় বলল, এখন কি ঘুম পাড়ানি গান গাইতে হবে? শায়লার রাগ লাগলো। এই ছেলে তার সঙ্গীর অবস্থায় মজা নিচ্ছে। সে দাঁতে দাঁত চেপে বলল, তাহলে তো ভালোই হয়, কিন্তু আপনার ওই বেসুরে গলা থেকে গান আসবে কি? রেদন হাসল। অন্ধকারে তার হাসির আওয়াজে শায়লার গা অকারণে শিরশিরিয়ে উঠল। রেদন হাসি থামিয়ে চুপ করে আছে। জবাব না পেয়ে মেজাজ আরো খানিকটা তিরিক্ষি হলো তার। ভাবছে আরো কিছু কড়া কথা শোনাবে রেদনকে। হুট করে রেদন গেয়ে উঠল। অন্ধকারে মিহি আওয়াজে গেয়ে চলেছে রেদন। রেদন খালি গয়লায় সুরের ঝংকার ঘরের পরিবেশ বদলে দিল যেন। কি যে মোহময় লাগছে রেদনের কণ্ঠ। রেদনের আকুল গলায় গাওয়া গান শুনে শায়লার শরীরের সমস্ত লোমকূপ দাঁড়িয়ে গেছে। বুকের মধ্যে উথাল পাথাল সাগরের ঢেউ যেন আছড়ে পড়ছে। অজানা অস্থিরতায় শায়লার মন চঞ্চল হলো। তন্ময় হয়ে চোখ বুজে গান শুনছিল সে। কিন্তু হুট করে শুরু হওয়া গান গুট করে থেমে গেলে মনে হলো কি যেন নাই হয়ে গেল। শায়লা ভীষণ বিরক্ত হয়ে বলল, থামলেন কেন? শুনতে বেশ লাগছিল তো। রেদন জবাব দিল না। কিছুক্ষণ চুপ থেকে শায়লা বলল, গানের গলা ভীষণ সুন্দর আপনার, গান শিখেছিলেন বুঝি? থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। কাঠগলায় জবাব দিল রেদন। রেদন আর কোনো কথা বলছে না দেখে অভিমান হলো শায়লার। আগে তো নানা রকম প্রশ্ন করে ওর মাথা নষ্ট করে ফেলতো, অথচ এখন কথা বলে গুনে গুনে। দাঁতে দাঁত চেপে নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করে শায়লা। চুপ থেকে রেদনের কোনো সারা শব্দ না পেয়ে অভিমান ভেসে গেল তার। অন্ধকারে বেহায়ের মতো উকি দিল। রেদন বলে উঠল, কি চাই? ঘুমিয়ে গেছেন কিনা জানতে চাইছি, খুব গরম এখানে, ঘুম আসছে না। রেদন ফুস করে শ্বাস ফেলে। কিছুদিন অপেক্ষা করো, এসি কিনে ফেলবো। তখন আপনাকে প্রশ্ন করলাম, উত্তর কেন দিলেন না? রেদন এবার জড়ানো কণ্ঠে বলল, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাই প্লিজ, কাল আবার সকাল সকাল হাসপাতাল যেতে হবে। ঠিক আছে। হতাশ কণ্ঠে জবাব দিয়ে পাশ ফিরে শোয় শায়লা। ঘুমানোর চেষ্টায় উল্টো গণনা শুরু করলো, তবুও কিছু হলো না। আবার পাশ ফিরে শুতে গিয়ে টের পেল সে রেদনের খুব কাছে চলে এসেছে। অস্বস্তি বোধ করে খানিকটা দূরত্ব আনতে সরে যেতে চাইল, কিন্তু পারল না। তার আগেই রেদন ওকে ধরে নিজের বুকে নিয়ে এলো। দুহাতে জড়িয়ে ধরে কানের কাছে মুখ ঠেকিয়ে ফিসফিস করলো, চুপ করে শুয়ে থাকো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও। শায়লার শরীর জুড়ে শিরশিরে অনুভূতি। রেদনের এতটা কাছে স্বেচ্ছায় আসা হয়নি কখনো। দুইবার খুব কাছে এসে নিজের অধিকার বুঝে নিয়েছে রেদন।
কিন্তু তখন শায়লার সাড়া ছিল না তাতে। এখন কেন যেন এই মুহূর্তটা ভালো লাগছে ওর। শায়লা চুপ করে শুয়ে রইল রেদনের বুকে, কান পেতে শুনতে থাকলো রেদনের হার্টের দগদগ। শুনতে শুনতে একসময় ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙল দেরিতে। রেদন ততক্ষণে হাসপাতালে চলে গেছে। শায়লা সাবধানে উঠে বসলো। কাল রাতে চুলগুলো ভেজা ছিল বলে বাঁধা হয়নি, এখন লম্বা চুলগুলো ঝামেলা করছে। শায়লা সাবধানে হাত উঁচিয়ে চুলগুলো খোপা করে ওয়াশরুমে ঢুকলো। হাত মুখ ধুয়ে বারান্দায় এসে দাঁড়ালে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগতে ওর মন ভালো হয়ে গেল। বাম দিকে পুকুর দেখে শায়লার মন খুশিতে আনচান করে উঠল। ভাবলো চা বানিয়ে এনে বারান্দায় বসে বসে খাবে। পরক্ষণেই মনে পড়ল চুলো লাগানো হয়নি। আজ হাসপাতাল থেকে ফেরার পথে মিস্ত্রি আর চুলো কিনে আনার কথা। শায়লা মন খারাপ করে ঘরে ঢুকলো। খিদে লেগেছে, কিন্তু খাবে কি? শুকনো বিস্কিট আছে, চা দিয়ে খাওয়া যেত। কি মনে করে একবার রান্নাঘরে ঢুক দিল শায়লা। সিঙ্কের উপর ঢাকা দেওয়া প্লেট আর ফ্লাক্স থেকে কৌতূহলী হয়ে ঢাকনা তুলতেই দেখল নাস্তা রাখা। দুটো পরাটা, ডাল ভাজি, একটা ডিম পোচ আর একটা চিঠি। শায়লা চিঠি হাতে নিয়ে খুলল। প্রিয় ধানি লঙ্কা, আমি জানি বারান্দা থেকে পুকুর দেখে তোমার চা খেতে ইচ্ছে করছে, তাই ফ্লাস্ক ভরে চা এনেছি তোমার জন্য। তবে নাস্তায় স্কিপ করবে না। ভরপেট নাস্তা করে ওষুধ নেবে, তারপরে চা খাওয়ার অনুমতি আছে। তার আগে নয়। আমি আসার সময় দুপুরের খাবার চুলা মিস্ত্রি নিয়ে আসবো। আর শোনো, রেগে কাঁচামরিচের মতো সবুজ হওয়া বন্ধ করো। চাইলে শুকনো মরিচের মতো লাল হতে পারো। আমি রাগ করবো না। পুনশ্চ রেগে মেগে আমাকে উল্টাপাল্টা গালি দেওয়ার কোনো দরকার নাই। আমি জানি আমি বদমাইশ। আর কোনো কাজ করতে হবে না। হাতের উপর বেশি চাপ দিও না। শালা মুখ ভেটকে দিয়ে নাস্তার প্লেট তুলে বিছানায় নিয়ে এলো। ঘরের বড় জানালার পর্দাটা সরিয়ে দিল। আলোয় ঘর ভরে গেল। সে আয়েশ করে বিছানায় বসে নাস্তা খেতে খেতে মাকে ফোন দিল। মা কি করো? অন্য সময় হলে রুবিনা বিরক্ত হতো। সকালে এই সময় তার অনেক কাজ থাকে, কিন্তু এখন বিরক্ত হওয়ার বদলে বরং হাসি ফুটল মুখে। কাজ ছাড়া কি আর করব? তুই কি করিস? নাস্তা করি মা, আমরা কালকে টাঙ্গাইল আসছি। শায়লার কথায় রুবিনা খুশি হলেন। সত্যি? কেমন লাগে? বাসা নিচে রিদওয়ান? বাসা নিয়েছে। কালকেই কেবল আসলাম, কিছু দেখা হয়নি, তবে ভালো লাগছে। খোলামেলা আছে। রিদওয়ান কই? হসপিটালে গেছে। হুট করে দুজনেই চুপ করে গেল। শায়লা ছোট ছোট লোকমা তুলে মুখে পড়ছে। তার অস্বস্তি লাগছে। মাকে কেন ফোন দিল তাই বুঝতে পারছে না। রুবিনা নীরবতা ভাঙল। শায়লামা, একটা কথা বলি। শায়লার খাওয়া বন্ধ হয়। সে ক্ষীণ কণ্ঠে বলল, বলো। যা হইছে হইছে, সব ভুলে রিদওয়ানের সাথে সংসার কর মন দিয়ে। ছেলেটা আসলেও ভালো, ওকে আর কষ্ট দিস না মা। শায়লার গলায় খাবার আটকে যায়। অনেক কষ্টে খাবার গিলে নিয়ে তাড়াহুড়ো করে বলল, আমি রাখছি, মাকে যেন এসেছে। রুবিনা বাধা দিল। শোন, একা একা থাকার সুযোগ হইছে। এই সুযোগটা কাজে লাগিয়ে রিদওয়ানের সাথে একটা চড়ুই পাখির সংসার গুছিয়ে নে। নিজের অভিমান অভিযোগ পাশে রেখে কেবল রিদওয়ানের সাথে শুরু থেকে শুরু কর। অত্যন্ত মন থেকে একবার চেষ্টা করে দেখ মা। শায়লা আস্তে করে ফোন কেটে দিল। কিছুক্ষণ থম করে বসে রইল। নিজের হাতের দিকে তাকালো। দুই হাতের কবজি বাজেভাবে কালচে হয়ে আছে। সারা জীবন এটার দাগ স্মৃতি হিসেবে থেকে যাবে। শায়লা ধীর পায়ে উঠে দাঁড়ালো। ফ্লাক্স থেকে এক কাপ চা ঢেলে নিয়ে বারান্দায় এসে বসলো। দুপুরে খাওয়ার পর রেদন মিস্ত্রি দিয়ে টুকটাক কাজ সারছিল। একা একা বেডরুমে বসে থেকে শায়লা চোখ লেগে এসেছিল। নিজের অজান্তেই কখন গভীর ঘুমে তলিয়ে গেছে টের পায়নি। ঘুম ভাঙল সন্ধ্যার আগে আগে। ফাঁকি রুমে ভয় পেল শায়লা। ভীত গলায় কয়েকবার করে রেদনকে ডাকলো। কিছুক্ষণ পরেই রেদনকে দেখা গেল ব্যাগি গেঞ্জি আর হাফ প্যান্ট পরিহিত ঘামার্থ শরীরে। ঘামে ভেজা ফর্সা মুখটা চকচক করছে। তার সুগঠিত বাইসেপ আর চওড়া বুক দেখে হাঁ করে তাকিয়ে রইল শায়লা। একরকম রেদন সে কখনো দেখেছে কিনা মনে করতে পারল না। অসুস্থ হওয়ার পরে রেদনকে সেভাবে দেখা হয়নি, কিংবা বলা যায় সুযোগ হয়নি। আর আগের রেদন এতটা ফিট ছিল কি? শায়লা লজ্জা শরম ভুলে রেদনকে দেখতে থাকে বেহায়ার মতো। রেদন ভুরু কুচকে চোখ নাচায়। কি সমস্যা, ডাকছো কেন? শায়লা বহু কষ্টে নিজের নজর সরালো। কোথায় ছিলেন আপনি? ঘুম ভেঙে দেখতে পাইনি, তাই ভয় পেয়েছিলাম। রেদনকে কিছুটা অসন্তুষ্ট দেখায়। এত ভয় পেলে কি চলবে? আমার তো মাঝে মাঝে রাতে হাসপাতাল যেতে হবে, তখন একা একা কি করে থাকবে?
শায়লা বিস্ময় নিয়ে জানতে চাইল। রাতে কেন হসপিটালে যাবেন? আমি একা থাকতে পারবো না বলে দিচ্ছি, দরকার হলে আমাকেও সাথে নেবেন, তবুও না। রেদন দরজায় হেলান দিয়ে সূক্ষ্ম দৃষ্টিতে তাকালো। আমার অপারেশন থাকলে তুমি আমার সাথে যাবে? তা কি করবে হাসপাতালে যে? শায়লা তো করলো। কি করবো আবার? আপনাকে হেল্প করব। রেদন যেন মজা পাচ্ছে। সে ঠোঁটের কোণে হাসি লুকিয়ে রেখে বলল, আচ্ছা, তা কি হেল্প করবে? আপনার ছুরি কাছি এগিয়ে দেব, অপারেশন করতে করতে ঘেমে গেলে ঘাম মুছিয়ে দেব। রেদনের ঠোঁটের কোণের হাসি দুষ্টু হাসিতে পরিণত হলো। সে এগিয়ে এলো শায়লার কাছে। সত্যি ঘাম মুছে দেবে? তাহলে এখন থেকে প্র্যাকটিস হোক। আমি প্রচন্ড ঘেমে আছি এখন, আর ঘামটা মুছে দাও তো। রেদনের পেশিবহুল শরীর দেখে শায়লা ঢোক গিলল, কিছুটা পিছিয়ে গিয়ে তোতলায়। কি বলছেন এসব? আমি কেন মুছে দেব আপনাকে? রেদনের চোখে কৌতুক, কিছুটা অবাক হওয়ার ভান করে বলল, এখনই তো বললে ঘাম মুছিয়ে দেবে, আবার এখনই বলছো কেন মুছে দেব? একই মুখে দুই রকম কথা বললে হবে না? মুছে দাও, ডাক্তারের ঘাম। শায়লা হচকে গেল, দ্রুত নিজেকে সামনে নিল। রেদন চোখে জব্দ করার ফোন দিয়ে এটেছে তা বুঝতে পেরে বিড়বিড় করল, এটা তো আপনার হসপিটাল না, আর আপনিও অপারেশন করছেন না, কাজে ঘাম মুছে দেওয়ার প্রশ্নই আসে না। রেদন শায়লার আর একটু কাছে এলো, চোখে চোখ রেখে পুরুষালী কণ্ঠে বলল, কে বললো অপারেশন করছি না? এখানে খুব জটিল অপারেশন করছি আমি। শায়লা হতবাক কণ্ঠে শুধায়, অপারেশন এখানে? রেদন মাথা নাড়ে। কারো হৃদয়ের দগদগে ক্ষত সরিয়ে দিয়ে নতুন সুখস্মৃতি বনে দেওয়ার অপারেশন চলছে। কেন তুমি বুঝতে পারছো না? হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নাও, আমরা বাইরে যাব। বলে চলে যাচ্ছিল রেদন। শায়লা ডাকলো, কোথায় যাব? টুকটাক কেনাকাটা করতে হবে, কাল বলছিলে, সেটাই করে আসি চলো। শায়লা মাথা দুলিয়ে সায় দিল। শায়লা আলমারি থেকে কাপড় বের করছিল। রেদন হুট করে এসে তার হাত ধরে টানতে শায়লা চেঁচিয়ে উঠল, আরে আরে কি হলো? কোথায় নিচ্ছেন আমাকে? রেদন ওকে বিছানায় বসিয়ে দিয়ে মুখে আঙুল চাপে, চুপচাপ বসে থাকো। স্যাবলনের তুলা ভিজিয়ে 2 হাতের কবজি ভালোমতো পরিষ্কার করে ওষুধ লাগিয়ে চিকন করে ব্যান্ডেজ লাগিয়ে দিল। কবজির কাটা অংশ দেখলে বিরক্ত লাগে, এখন আর সেটা ক্ষতর জায়গা বলে মনে হচ্ছে না। রেদন নিজের কাজ দেখে সন্তুষ্ট হয়ে বলল, এখন ঠিক আছে, নয়তো রাস্তাঘাটের লোকজন অকারণ কৌতূহল দেখাতো। শায়লা এতক্ষণ রেদনকে দেখছিল লুকিয়ে, কি মন দিয়ে ড্রেসিং করছে। চেহারা এখনো ঘামে ভেজা, গা থেকে ঘামের গন্ধের সাথে পারফিউমে মিলেমিশে খুব লাইট একটা ঘ্রাণ আসছে। শায়লার মাথা ঝিমঝিম করে সে গন্ধে। রেদন ওর দিকে তাকাতেই নিজের দৃষ্টি সরিয়ে হাতের দিকে তাকিয়ে শায়লা বলল, মুখে বললেই তো হতো। তোমার সাথে কথা বললে আবার বলবে আলাপ জমাচ্ছি, তাই কথা না বলে কাজ করলাম। এখন তৈরি হও, আমি শাওয়ার নিয়ে আসছি তাড়াতাড়ি। রেদন ওয়াশরুমে ঢুকলো। শায়লা ইস্যুজেকে কাপড় পাল্টে নিল। চোখে সামান্য কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে আয়নায় দেখলো নিজেকে। সন্তুষ্ট হয়ে চুলগুলো পরিপাটি করতে যেয়ে বিপত্তি বাঁধল। তার লম্বা চুলগুলো আশ্রয় একটা বেনি করতে চেয়েও পারল না। হাতের কবজিতে ভীষণ টান পড়ছে। কয়েকবার চেষ্টা করে হাল ছেড়ে দিল শায়লা। ঘেমে একাকার হয়ে মন খারাপ করে বিছানায় বসলো। রেদন বাথরুম থেকে বেরিয়ে শায়লাকে বসে থাকতে দেখে অবাক হলো। কি হয়েছে তোমার? এভাবে বসে আছো কেন? শায়লা অসহায় গলায় বলল, চুল বাঁধতে পারছি না, হাতে টান লাগছে। রেদন কিছু না বলে পাশের ঘরে গেল। 5 মিনিট পরেই ফিরে এলো। একটা কালো গোলগলা গেঞ্জি আর জিন্স প্যান্ট পরে ফিরে এলো। ওর ভেজা চুলগুলো এখন এলোমেলো হয়ে আছে। ও শায়লাকে ডাকলো, এসো এখানে। শায়লা লক্ষ্মী মেয়ের মতো ড্রেসিং টেবিলের সামনে বসলো। রেদন চিরুনি হাতে নিয়ে ওর চুল আঁচড়াতে শুরু করলো। আধ ঘন্টা চেষ্টা করে বেশ সুন্দর করে একটা বেনি করে চুলের শেষাংশ শায়লার হাতে ধরিয়ে দিয়ে বলল, নাও এবার রাবার দিয়ে বেঁধে নাও। শায়লার মুখ জুড়ে প্রশান্তির ছাপ। সে কৃতজ্ঞ চিত্তে চুলে ব্যান্ড পেঁচিয়ে উঠে দাঁড়ালো। নিজেকে আয়নায় দেখলো, ঘুরে ফিরে রেদনের দিকে তাকালো। থ্যাংক ইউ। রেদন জবাব না দিয়ে ওয়ালেট পকেটে ঢুকিয়ে ডাকলো ওকে, চলো যাই, সন্ধ্যা হয়ে গেল। শায়লা মাথা নেড়ে রেদনের পিছু নিল। গেট খুলে বেরোতেই একজন মহিলাকে দেখে রেদন সালাম দিল। মহিলা জানতে চাইল, ওকে, তোমার ওয়াইফ? রেদন মাথা দুলিয়ে বলল, জি আন্টি, আমার ওয়াইফ শায়লা। শায়লা উনি আমাদের বাড়ি হলে পলি আন্টি। শায়লা সালাম দিল। সালামের উত্তর নিয়ে পলি বলল, আমি তো তোমাদের কাছেই আসছিলাম। কাল তোমরা এলে আমি খোঁজ নিতে পারিনি। আসলে কাল তোমার আঙ্কেলের শরীর একটু খারাপ ছিল, ওকে নিয়ে ব্যস্ত ছিলাম। আমাকে ডাকলেন না কেন আন্টি? কি হয়েছে আঙ্কেলের?
রেদনের কথায় পলি উৎফুল্ল গলায় জবাব দিল। আরে আমি তো ভুলেই গেছি তোমার কথা। প্রতিবেশী একজন ডাক্তার হলে আর কি লাগে। রিদওয়ান, তোমাকে কিন্তু অনেক জ্বালাবো আমরা। কোনো সমস্যা নেই আন্টি, যখন খুশি ডাকবেন আমাকে, আমি দেখে দেবো। আঙ্কেল এখন কেমন আছে? তেমন সিরিয়াস কোনো সমস্যা না। তোমার আঙ্কেলের গ্যাসের প্রবলেম হয় মাঝে মাঝে। বদ লোকটা অফিসে সারাদিন কয়েক কাপ চা খায়, তারপর সারা রাত গ্যাসের যন্ত্রণায় ছটফট করে। তা তোমরা কি কোথাও যাচ্ছ? শায়লা ফিক করে হাসলো দেখে রেদন কড়া চোখে তাকায়। শায়লা দমে গেল, মনে মনে কয়েকটা গালি দিল রেদনকে। হাসার সময় না হেসে রোবট হয়ে থাকা কি কাজের কথা? রেদন আর চোখে শায়লাকে দেখে নিয়ে জবাব দিল, জি আন্টি, একটু বাজারে যাচ্ছিলাম টুকটাক কেনাকাটা করতে। আচ্ছা বেশ, কাল রাতে তোমরা আমাদের সাথে খাবে। তোমার আর এই মিষ্টি মেয়েটার দাওয়াত থাকলো রাতে ডিনারের জন্য। কি আসবে তো মিষ্টি মেয়ে? পলি শায়লার চিবুক ধরে নেড়ে দিতেই শায়লা হেসে মাথা তোলায়। আসবো আন্টি। তোমাদের মনে হয় দেরি হচ্ছে, যাও তোমরা, বেলা থাকতেই ঘুরে এসো। দুজনই যেন হাঁপ ছেড়ে বাঁচল। বাসা থেকে বেরিয়ে অল্প কিছু দূর হেঁটে রিক্সা নিল রেদন। রিক্সার পাশাপাশি বসে ভীষণ অস্বস্তি বোধ করে শায়লা। চেপে চুপে কোনায় সেটে থাকে। একটা স্পিড ব্রেকার পার হতে গিয়ে ঝাঁকিতে পড়ে যেতে নিলে রেদন চাপটে ধরল ওকে। মেজাজ তেতে উঠল নিমেষে। দাঁতে দাঁত চেপে বলল, সমস্যা কি তোমার শায়লা? আমি কি রাক্ষস নাকি অচ্ছুত যে কাছে বসলে হয় খেয়ে, নয়তো ছোঁয়া লাগলে তোমার গা পচে যাবে? রাতের আমার পাশে তো শুয়ে থাকো, তবু এই ঢং কেন? একবার হাত কেটে শিক্ষা হয়নি? হাত পা ভাঙতে চাচ্ছ? রেদনের কড়া কথা শুনে শায়লা চোখে পানি চলে এলো। সে ঠোঁট দুটো চেপে ধরে কান্না আটকায়। মৃদু স্বরে ভেজা গলায় বলল, সরি। রেদন কিছু বলতে গিয়ে নিজেকে সামলে নেয়। শায়লার দিকে তাকিয়ে বুঝতে পারে মেয়েটা কান্না আটকে আছে। নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় শুধায়, এরকম কেন করো তুমি? একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করা যায় না? আমাকে স্বামী না ভাবলে বন্ধু তো ভাবতে পারো। বন্ধু ভেবেই না হয় সম্পর্কটা স্বাভাবিক করার চেষ্টা করো। শায়লা নির্জীব দৃষ্টিতে সামনের রাস্তায় তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর মুখের অভিব্যক্তি দেখে রেদন উচ্চস্বরে হেসে দিল। শায়লা চমকে তাকালো। রেদন তখনও হেসেই যাচ্ছে। তাকিয়ে দেখতে দেখতে শায়লার রাগ উঠল। আশ্চর্য তো, এরকম বেয়াদবের মতো কেন হাসছেন? রেদন হাসি চেপে জানতে চাইল, কথায় কথায় এমন গাল ফুলাও কেন? দেখলে মনে হয় খেলায় নেওয়া হয়নি বলে ছোট বাচ্চা রাগ করে আছে। তাতে আপনার কি? শায়লা নাকের পাটা ফুলে উঠেছে। রেদন হুট করে শায়লার কোমর চেপে ধরে নিজের শরীরের সাথে মিশিয়ে নিয়ে বলল, আমারই তো সব। তুমি এরকম রাগ করে থাকলে মনে চায় তোমাকে আচ্ছা মতো আদর করে দেই, কিন্তু তা তো করা যাবে না। তোমার কাছে গেলে তোমার আবার গায়ে অ্যালার্জি হয়। তাহলে আমি কি করবো বলে দাও? শায়লা মুখ ঝামটা দিল। অসভ্য লোক, ছাড়ুন আমায়। বকা দিয়ে এবার ঢং করা হচ্ছে। তার মানে কি শায়লা, বকা না দিলে ঢং করতে পারবো? আমি মোটেও সেই কথা বলিনি। কথা ঘুরিয়ে আমাকে জব্দ করার চেষ্টা করবেন না একদম। তুমি জব্দ হও কিভাবে? আল্লাহ, আর আমি এতদিন ভেবেছি জব্দ হওয়াটা আমার একচেটিয়া দায়িত্ব। রিদওয়ান, ভালো হবে না বলছি, ছাড়ুন আমায়। কোথাও যাবো না আমি আপনার সাথে। এ মামা, রিক্সা থামান তো, আপনি নামবো আমি। মামা, বাজারের আগে রিক্সা থামাবেন না। রিক্সাওয়ালা মামা দাঁত বের করে হাসে। মামা, মামি কিন্তু একদমই রাখতে পারে না। আমার বউ হইলে ধাক্কা দিয়ে রিক্সা থেকে ফালাই দিত। রেদন চোখ গোল করে পালাক্রমে রিক্সাওয়ালা আর শায়লাকে দেখে। শায়লার ঠোঁটের কোণে ক্রূর হাসি। রেদন ভীত গলায় বলল, মামা, আপনি তো দেখে আমার সর্বনাশ করতে চাইছেন। এরকম বিপ্লবী বুদ্ধি দিতেছেন আমার বউকে। আপনি তো মানুষ ভালো না। বউ যদি আমাকে রিক্সা থেকে সত্যি সত্যি ফালায় দেয় আর আমার যদি কিছু হয়, তাহলে কিন্তু আপনি দায়ী থাকবেন। রিক্সাওয়ালা হে করে হাসলো। রিক্সা থামিয়ে বলল, নামেন। রেদন শায়লাকে আঁকড়ে ধরে বলল, নামেন মানে? আমাকে কেন নামাইতেছেন? না না, আমি নামবো না। আরে মামা, বাজার চাইলা আসছি, তাই নামতে কইলাম। রেদন সামনে তাকিয়ে দেখলো সত্যি তাই। সে বোকার মতো মুখ করে হাসলো। বুঝে না মামা, ভাবলাম আপনি মামির পক্ষ নিলেন। শায়লা ঝাঁজের সাথে বলল, ছাড়েন আমায়, নামতে দিন। দাঁড়াও, একা নামার দরকার নেই। পরে পড়ে যাবা আর আমার দোষ হবে। এমনিতেই সেবা করতে করতে জান যায় আমার। রেদন রিক্সা থেকে নেমে শায়লার হাত ধরে নামালো। রিক্সা ভাড়া দিয়ে এগিয়ে গেল। রিক্সাওয়ালা শায়লাকে ডাকলো, মামি, মামা যতই ঝগড়া করুক খুব ভালোবাসে আপনাকে, তাই না? শায়লা মুখে কিছু না বলে হাসলো। মনে মনে বলল,
প্রচুর ভালোবাসে, এত ভালোবাসলে আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতো না, এখন আবার আধিক্যতা দেখাচ্ছে। ভেবেছে আমি গলে যাব এত সহজে, মোটেও গলবো না। আমাকে কষ্ট দিয়েছে তো আমিও কষ্ট দিয়ে শোধ তুলবো, না হলে আমার নামও শায়লা না। পরের দিন খুব ভোরে হাসপাতাল থেকে কল আসাতে যেতে হয়েছিল রেদওয়ানকে। শায়লা তখন ঘুমে কাদা হয়ে আছে। রেদওয়ান ওকে ডাকলো না, ছোট্ট একটা চিরকুট লিখে ড্রেসিং টেবিলের আয়নায় লটকে দিয়ে গেট লক করে বেরিয়ে গেল। শায়লার ঘুম ভাঙলো 11টা নাগাদ। রেদওয়ানকে না দেখে প্রথমে একটু ভয় পেলেও পরে বুঝলো হাসপাতালে গেছে। হাত মুখ ধুয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতে কাগজটা চোখে পড়ল। তাতে লেখা আছে, আমি হাসপাতাল যাচ্ছি, সকালে অবশ্যই নাস্তা করে ওষুধ নেবে। আর হ্যাঁ, অলস বসে না থেকে আবার ভিডিও বানানো শুরু করো, সময় ভালো কাটবে। তোমার ল্যাপটপ সহ প্রয়োজনীয় জিনিস পাশের ঘরে ব্রাউন কালারের লাগেজে আছে। চিরকুট পরে শায়লা মুখ বাঁকালো। ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকলো কিছু সময়। কাল বাজার থেকে আসার সময় কিছু খাবার কিনে এনেছিল। রাতে বাইরে থেকে খেয়ে এসেছিল বলে খাবারগুলো ফ্রিজে রেখে দিয়েছিল। শায়লা একটা তেহেরির প্যাকেট বের করে রান্নাঘরে এলো। চুলায় গরম করে প্লেটে ঢেলে নিয়ে বেডরুমে ফিরে এলো। কয়েক লোকমা খেয়ে কি মনে করে পাশের ঘরে গেল। লাগেজ খুলে দেখলো তার ভিডিও করার যাবতীয় জিনিস আছে ওর মধ্যে। শায়লার ভুরু কুচকে গেল। এসব পেল কোথায় রেদওয়ান? ও কি ভার্সিটিতে গেছিল? কি মনে রুমে ফিরে মহুয়াকে ফোন দিল। ওপাশ থেকে মহুয়ার উচ্ছ্বসিত কণ্ঠ শোনা গেল, বড়পা কেমন আছিস? বরকে পেয়ে বোনকে ভুলেই গেছিস। শায়লা তেতে উঠল। হয়েছে তোর কথা শেষ? মহুয়া থতমত খেলো। আবার কি করলাম বড়পা? কিছুই করিসনি, একটা কথা জানতে ফোন দিলাম। মহুয়ার অভিমানী গলা শোনা গেল, তুই কেমন স্বার্থপর হয়ে গেছিস বড়পা। কোথায় ভাবলাম ছোট বোনের খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিয়েছিস। আচ্ছা বল, কেন ফোন দিলি? কি জানতে চাস? শায়লা খানিকটা লজ্জা পেল। আসলে তো মহুয়ার সাথে বেশ অনেকদিন হলো কথা হয় না তার। সে আমতা আমতা করে দোষ কাটানোর চেষ্টা করলো।